একদম চাঁচাছোলা ভাষায় জবাব দিয়েছেন তাদেরকে। দেখুন ভিডিওটি এবং সম্পূর্ণ ভিডিও দেখবেন এবং ব্যাপক শেয়ার করবেন। আর আমার চ্যানেল বং নিউজ লাইভ অবশ্যই সাবস্ক্রাইব করবেন। বিশেষ এপিসোড, মোদির জুমলা রাজ খতম। হঠাৎ নেতাজির জন্মদিনে এরকম একটা বিদঘুটে সাবজেক্ট কেন নিয়ে আসলো প্রসূনদা, এটা অনেকেই ভাবছেন। কিন্তু ভয়ঙ্কর ভয়াবহ কিছু ঘটনাবলী আপনাদের সামনে তুলে ধরতে চাই। যে ভয়ঙ্কর ভয়াবহ ঘটনাবলীগুলো তুলে ধরবো সেগুলো কিন্তু অনেক বড় অর্থনীতিবিদ আমার পরিচিত মুম্বাই থেকে আমাকে পাঠিয়েছে। আমি তাদের নাম বলছি না, কিন্তু নেতাজির জন্মদিনে প্রথম নেতাজি সুভাষচন্দ্র বোসকে আন্তরিক প্রণাম জানাই হৃদয় থেকে। এই যে নরেন্দ্র মোদী বলেন, একদম গোড়াতেই বলি যে মেক ইন ইন্ডিয়া, এই মেক ইন ইন্ডিয়া কথাটিও কিন্তু সুভাষচন্দ্র বোস নেতাজি সুভাষচন্দ্র বোস ব্রিটিশের বিরুদ্ধে আগুন হাতে লড়াই করেছিলেন, অস্ত্র হাতে লড়াই করেছিলেন, এবং তিনি যখন কংগ্রেস করতেন বা যখন তিনি ভারতবর্ষে ছিলেন তখন বিভিন্ন মানুষের সঙ্গে নেতাজির কিন্তু যোগাযোগ ছিল, এবং যোগাযোগের জায়গা থেকে তিনি আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের কাছে গিয়েছিলেন এবং খুব স্নেহ করতেন প্রফুল্লচন্দ্র রায়। এসো সুভাষ, বসো সুভাষ। তো প্রফুল্লচন্দ্র রায় বলেছিল, সুভাষ এমন একটা কিছু আন্দোলন করো, এমন কিছু একটা ভারতবর্ষের মধ্যে নিয়ে আসো যাতে ভারতীয় ব্যবসায়ীরা ভারতবর্ষে বসে ভালো ব্যবসা করতে পারে। এবং সুভাষচন্দ্র বা নেতাজি বলেছিলেন প্রফুল্লচন্দ্র রায়কে, আচার্য প্রফুল্লচন্দ্র রায়, যার হাতে বেঙ্গল কেমিক্যাল, আপনারা জানেন সেন্ট্রাল গভর্নমেন্টের একটি অর্গানাইজেশন, তিনি সেটা স্রষ্টা। তিনি নেতাজিকে যখন বলেছিলেন, নেতাজি বলেছেন যে আমার লড়াইটা কিন্তু মেক ইন ইন্ডিয়া, মানে মেক ইন ইন্ডিয়া বলেননি, তিনি বলেছেন যে ভারতবর্ষে যাতে লড়াইটা করতে পারে, স্বাধীন ভারতে যাতে ভারতীয় ব্যবসায়ীরা ব্যবসা করতে পারে, সেটার দিকে আমাদের নজর দিতে হবে। এবং এই জায়গাটা থেকে কিন্তু তিনি বলেছিলেন যে ভারতে আসুক সবাই, ব্যবসা বাণিজ্য করুক, ভারতের অর্থনীতি দাঁড়াক। তো নেতাজির সেই স্বপ্নের জায়গা থেকে নেতাজিকে ফের একবার প্রণাম জানিয়ে বলি যে মেক ইন ইন্ডিয়া কথাটি কিন্তু টুকলি করা হয়েছে, জুমলা করা হয়েছে নরেন্দ্র মোদীর। এবং আজকে নরেন্দ্র মোদীর জুমলা রাজ অনেকটা এক্সপোজ হয়ে গেছে ভয়াবহ ভাবে, এবং শুনলে আপনারা আতঙ্কিত হয়ে যাবেন যে সামনের 1 ফেব্রুয়ারি যে বাজেটটি পেশ হতে চলেছে, আর বোধহয় দিন 10 বাদে, তার আগেই বাজেট অধিবেশন শুরু হয়ে যাবে সামনের সপ্তাহে, 1 সপ্তাহ বাকি নেই, ঠিক সেই সময় অনুষ্ঠানটি করছি। সে বাজেট যদি 19 থেকে 20 হয়, এই 2025-এই বেকারত্ব বাড়বে, কয়েক লক্ষ লোকের চাকরি যাবে, এবং ব্যবসায়ীরা এদেশ থেকে পালানো শুরু করবে, যেটার ব্যবস্থাটি হয়ে গেছে। যারা মধ্যবিত্ত সমাজে রয়েছেন তাদের অনেকেরই কিন্তু সংসার চালাতে অঘটন ঘটে যাবে, এত বড় কথাটা আপনাদেরকে বলে দিচ্ছি। শুধু তাই নয়, যে এমন কিছু তথ্য এনকে ডিজিটালের হাতে এসছে মুম্বাই থেকে, সেগুলো হয়তো আমি ভিডিওটা দেখাবো কিন্তু অডিওটা চালাবো না, এই কারণে যে সেটাতে আমাদের উপর চাপ সৃষ্টি হতে পারে। এই যে ছবিটা আপনারা দেখছেন, তাতে ওপরেই রয়েছে সুন্দর পিচাই, এবং তলায় ভদ্রলোক সেই ভিডিওটি করেছেন, আপনারা পারলে দেখে নেবেন, এবং দেখে নিলে আপনাদের কাছে অনেকটাই পরিষ্কার হবে। নানান রকম ছবিগুলো আসছে, দে আর দ্য অ্যাসেট অফ ইন্ডিয়া, যাদের ছবিগুলো আসছে, এবং তাদের মধ্যে একদল রয়েছেন ব্যবসায়ী, এবং ওর যে বক্তব্য কি, এই ছেলেটির বক্তব্য কি, সেটা তো আমি আপনাদের সামনে তুলে ধরবো। তার বক্তব্য খুব সুস্পষ্ট যে ভারত থেকে শিক্ষিত, যারা উচ্চ শিক্ষিত, তারা ভেগে যাচ্ছে ভারত থেকে, এই দেশে থাকছে না, বাইরের দেশে চলে যাচ্ছে, কারণ তারা যে পরিমাণ তাদের পড়াশোনা করেছে সেই উপযুক্ত চাকরি নেই, তাদের স্বপ্ন ভঙ্গ হচ্ছে ভারতবর্ষে। অনেকেই মমতা বন্দ্যোপাধ্যায় কেন চপ এবং চায়ের দোকান করতে বলেছেন, তারা মহামূর্খ গাধা। তার কারণ চায়ের দোকান এবং ওই চপের দোকান করলেও মানে প্রতিদিন সব ফেলে ছুলে 800 থেকে 1000 টাকা রোজগার করা যায়, ছোটখাটো যদি দোকান একটা করা যায় 800 থেকে 1000 টাকা দিয়ে থুয়ে। তো কিছু তো একটা করতে হবে। আপনারা প্রত্যেকে যদি একটা করে চপের দোকান করেন তাহলে তো আর হবে না। উনি উদাহরণ হিসাবে বলেছেন ভারতবর্ষের এই পশ্চিমবঙ্গে বহু লোক চাকরির বাজারে আজকে বিপর্যস্ত, মারোয়াড়ি সোসাইটি এসে বাংলাকে দখল করে রেখেছে। সেটা কিভাবে সলভ হবে পরের কথা। ভারতবর্ষে নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পর
কটা বড় ইন্ডাস্ট্রি হয়েছে? হয়নি। কত অর্থনৈতিক লেনদেন হয়েছে? হয়েছে, কিন্তু তাতে মানে ফায়দা হয়েছে ভারতের কোনো কোনো ক্ষেত্রে, যেটা ধীরে ধীরে কমে আসছে। আর নরেন্দ্র মোদীর জন্য মধ্যবিত্ত সমাজ এবং বেকারত্ব যে জায়গাটা কতটা সুবিধা পেয়েছে, পায়নি, এবং সেটা আরো খারাপ দিকে যাচ্ছে। আজকের এই জুমলার ব্যাপারটা বলছি। জুমলা মানেটা কি? জুমলা মানে কি? এই জুমলা মানে, আমি যারা বলতো, মানে ধরুন তৃণমূল কংগ্রেস থেকে জুমলা হতো মোদি কা জুমলা হয়, বা মোদির জুমলাবাজি করছে, বা কংগ্রেস থেকে বলতে হতো জুমলা হয়। জুমলার মানে আমি খুঁজে পেতাম না। তাই যাই হোক, আমার বিশেষ বন্ধু ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, যিনি বর্তমানে তৃণমূলের সাংসদ, এবং সেই সময়টা ঋতব্রত ছিল সিপিএম এর বহিষ্কৃত সাংসদ, মানে তাকে বের করে দেওয়া হয়েছিল। তো আমি ঋতব্রত তো দিল্লিরই রাজনীতিটা করেছি দীর্ঘদিন। ঋতব্রতকে বলছে, ঋতব্রত এই জুমলা মানে কি গো? ঋতব্রত যে, দাদা জুমলা বুঝলে না, জুমলাটা মানে হচ্ছে কি, তোমাকে নানান রকম স্বপ্ন দেখাবে, যে স্বপ্নগুলো সার্থক হবে না। মানে মোদ্দা কথা ও বললো যেটা, যে ঢপবাজি, এই ঢপবাজিটাই হচ্ছে গিয়ে আজকের জুমলা রাজের একটি অন্যতম কারণ। যাই হোক, সেইটি বলছি আপনাদের, যে জুমলা রাজ কি কি বৃত্তান্ত, সেটা আপনাদেরকে তুলে ধরতে চাইছি। তো এই জায়গাটা থেকে আপনাদেরকে বলি যে জুমলা মানে হচ্ছে ঢপবাজি। সেই ঢপবাজিটা আজকে কোথায় গিয়ে পড়েছে, এবং আলটিমেটলি নরেন্দ্র মোদী তার গদিটি ধরে রাখতে পারবেন কিনা, এরকম ধরনের নানান রকম ঘটনাবলী চলে আসছে আপনাদের সামনে। আসছি চলে আজকের ঘটনাবলীতে। প্রথম কথাটা হচ্ছে যে ভারতবর্ষের অর্থনৈতিক অবস্থা এখন খুব খারাপ। নরেন্দ্র মোদী ভেবেছিলেন যে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার সম্পর্ক ভালো হবে, এবং ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসলে ভারতবর্ষের ব্যবসা বাণিজ্য বাড়বে বহির্বিশ্বে, এবং নরেন্দ্র মোদী হৈ হৈ করে উঠে আসবেন, বাংলাদেশকে ফের কবজা করতে পারবেন মোদী। শুধু বাংলাদেশকে কবজাই নয়, এই চাপে পড়ে একটা সময় আসবে যে ডোনাল্ড ট্রাম্পের সাহায্যে বহির্বিশ্বে, অর্থাৎ ন্যাটো কান্ট্রি যেগুলো যেগুলো ইউরোপিয়ান কান্ট্রি, সেখানে সাপ্লাই চেইনটা বাড়বে, সাপ্লাইটা প্রচন্ড পরিমাণে বাড়বে। কিন্তু ঘটনা কি দাঁড়ালো? ডোনাল্ড ট্রাম্প কি বললেন ক্ষমতায় এসে? আপনারা জানেন, দুদিন আগে ডোনাল্ড ট্রাম্প পরিষ্কার বললেন, বহিরাগত যারা আমেরিকায় আছে তাদের ঘাট ধরে বের করে দেওয়া হবে। ব্যাপারটা মেক্সিকানদের ক্ষেত্রেও যেমন সত্য, তেমন ভারতবর্ষের বহু মানুষ সেখানে চাকরি বাকরি করছে, তাদের ক্ষেত্রেও সত্য। ভাই চাকরি করো, কেটে পড়ো। নরেন্দ্র মোদীজির কথার জায়গা এখন আর নেই। ডোনাল্ড ট্রাম্প তো তার প্রাণের বন্ধু ছিল, কি হলো? তার হলোটা হচ্ছে এটা, যে এবার ভোটের আগে ডোনাল্ড ট্রাম্প নরেন্দ্র মোদীর সাহায্য চেয়েছিলেন, কিন্তু নরেন্দ্র মোদী তখন ভেবেছিলেন যে ডোনাল্ড ট্রাম্প জিততে পারবে না, তিনি বাইডেনের পাশাপাশি ঘুরছিলেন। ডোনাল্ড ট্রাম্প জিতে আসার পর, ডোনাল্ড ট্রাম্প একটা ডিফারেন্ট ক্যারেক্টার, অনেকটা বাচ্চাদের মতন তার মেন্টালিটি আছে, আবার খুব হিংস্র মানসিকতাও আছে। তিনি নরেন্দ্র মোদীকে কাঁচি করে দিলেন। এই সেদিন যে আমেরিকাতে যে ওথ হলো, বা যেটা হলো আপনার, তারা শপথ গ্রহণ করলেন, সেই শপথ অনুষ্ঠানে নরেন্দ্র মোদীর কাছে কোনো আমন্ত্রণ পত্র আসেনি। কেন আসেনি? তার কারণটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্প এরকমই প্রতিহিংসা পরায়ণ। প্রতিহিংসার জায়গা থেকে নরেন্দ্র মোদীকে তিনি আমন্ত্রণ জানাননি। গালে হাত দিয়ে বসে রাখলে হবে নরেন্দ্র মোদী? এবং একটা সাধারণ আমন্ত্রণ পত্র এসেছিল ভারতবর্ষের দিকে, সেটা কোনো অর্থ নেই, কোনো জায়গা নেই, এবং সেই পরিষ্কার জায়গাটি হচ্ছে যে ভাই ঠিক আছে, যাওয়ার হবে, তোমাদের দেশ থেকে কাউকে একটা পাঠাতে পারো, এই আর কি। সেখানে বিদেশ সচিবকে পাঠানো হয়েছিল, এবং বিদেশ সচিব জয়শঙ্কর সেখানে গিয়ে পাত্তা পাননি, একটা সাধারণ চেয়ারে তাকে বসতে দেওয়া হয়েছিল, এবং জয়শঙ্কর সেখানে বসে চেষ্টা করেছিলেন বিদেশ সচিব, মানে আমেরিকাতে বিদেশ মন্ত্রী বলা হয় না, বিদেশ সচিব বলা হয়, স্বরাষ্ট্র সচিব, বিদেশ সচিব, শিক্ষা সচিব, ওখানে ওটা মানে প্রেসিডেন্ট হচ্ছে কি ম্যাক্সিমাম, নেক্সট হচ্ছে কি ভাইস প্রেসিডেন্ট, তারপরে সব সচিব। সচিব মানে হচ্ছে মন্ত্রী। পাত্তা পাননি জয়শঙ্কর, খবর নিয়ে দেখতে পারেন। এবার ঘটনা যেটা দাঁড়িয়েছে, যে ভারতবর্ষ যদি ফার্দার আমেরিকাতে কোন রকম এক্সপোর্ট করতে চায় ভারতবর্ষ থেকে, তাহলে নরেন্দ্র মোদীর বার্তা রয়েছে বিশেষ কিছু দেশ ছাড়া বাকি যারাই তাদের দেশে সাপ্লাই করতে চাইবে বা ব্যবসা করতে হবে, বিরাট শুল্ক দিতে হবে, ভারতবর্ষকে বিরাট শুল্ক দিতে হবে। চিন্তায় পড়ে গেছে ভারতীয় ব্যবসায়ীরা, যেটা ব্যাপারটা কি। শুধু তাই নয়, আমেরিকা থেকে যদি এই দেশে এক্সপোর্ট হয়, সে এক্সপোর্টের উপর নরেন্দ্র মোদী সরকার ট্যাক্স বেশি বসাতে পারবেন না, আমার মস্তানি আর কি।
মানে তুমি পাঠালে ট্যাক্স বসাতে পারবো না, আমি পাঠালে বিরাট ট্যাক্স দেবো যাতে করে তুমি বাস খেয়ে যাও। এবার ধরুন একটা প্রোডাক্ট, এই প্রোডাক্টটার দাম আমেরিকাতে ধরুন এই ধরনের একটা মোবাইলের দাম আমেরিকাতে 100 টাকা হলে আমার 10টা টাকা থাকবে। ট্যাক্স চাপিয়ে দিয়ে এমন একটা রেট করা হলো যে সেই রেটে পোষালো না ব্যবসায়ীদের, যে তাদের দেখা গেল 10 টাকা লস হচ্ছে, এমন একটা ট্যাক্স তার মধ্যে চাপিয়ে দেওয়া হলো। তা সে কি করবে? সে সাপ্লাইটা বন্ধ করে দেবে। সেই সাপ্লাই যদি বন্ধ করে, আমেরিকার একটা ভালো ব্যাপার আছে, আমেরিকা যেমন নিজেরা ব্যবসা করে, ইন্ডাস্ট্রি করে, তেমন এজেন্সি বা দালালি করে তার থেকে বেশি, যেমন তেলের দালালি করে, ধরুন বিভিন্ন বিজনেস সেক্টরে দালালি করে, ব্রিটেন প্রোডাক্ট বিক্রি করছে আমেরিকা, ধরুন মিডল ইস্টের প্রোডাক্ট তেল সেটা বিক্রি করছে আমেরিকা। এরকম ধরনের আমেরিকার ব্যবসা বাণিজ্য চলে এইভাবে। তো সুতরাং সেখান থেকে যেটা জানা যাচ্ছে যে আমেরিকাতে এই মুহূর্তে যারা বিজনেস করতে যাবে তাদের বিশেষ বিশেষ দেশকে চিহ্নিত করা হয়েছে এবং চিহ্নিত করে বলা হয়েছে যে আমার দেশে ব্যবসা করতে, যেমন কানাডাকে বলেছে ব্যবসা করতে হলে ট্যাক্স দিতে হবে, যেমন ধরুন ইয়েকে বলা হচ্ছে ভারতবর্ষকে ইনডাইরেক্টলি বলা হয়েছে যে ব্যবসা করো ঠিক আছে, কিন্তু ট্যাক্স ভরতে হবে। ফলে সম্পর্কটা তলানিতে গিয়ে ঠেকেছে। শুধু সেখানেই নয়, আমেরিকার সিটিজেনশিপ এখন আর পাওয়া যাবে না। দ্বিতীয় ব্যাপারটা হচ্ছে আমেরিকাতে ভারতীয় বা যে কোনো তাদের আমেরিকার পেয়ারের দেশ যদি না হয়, তাদের বাচ্চা কাচ্চা যদি আমেরিকাতে জন্মায়, তারা সিটিজেনশিপ পাবে না। পরিষ্কার বলে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প, বলেছেন যে সিটিজেনশিপ মিলবে না, মিলবে তাদেরই যাদের ডোনাল্ড ট্রাম্প পছন্দ করে, যাদের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক রয়েছে। অর্থাৎ আমেরিকাতে হয়তো বছরের পর বছর কোনো একটা কাপল চাকরি করছে, তাদের যদি কোনো বাচ্চা হয়, তো নিয়ম হচ্ছে, বিশ্বব্যাপী নিয়ম হচ্ছে তিনি সেই দেশের সিটিজেনশিপ পেতে বাধ্য, ওই শিশুটি সিটিজেনশিপ পেতে বাধ্য। ইউএস পরিষ্কার জানিয়ে দিয়েছে তারা সিটিজেনশিপ পাবে না। এটা তো গেল একটা পার্ট। দ্বিতীয় পার্টটি হচ্ছে যে বাংলাদেশের ব্যাপারে ভারতবর্ষের যে নাক গলাচ্ছে বা তাদের যে কার্যকলাপ চলছে সে ব্যাপারে কি করবে ডোনাল্ড ট্রাম্প, তার পরিষ্কার কোনো তথ্য আসেনি। অর্থাৎ হাসিনা চলে যাবে, হাসিনা গিয়ে ফের প্রধানমন্ত্রী হবে, নরেন্দ্র মোদী এখান থেকে অপারেট করবে, ডোনাল্ড ট্রাম্প তাকে সাহায্য করবে, হবে না। একদম খুব ইউনিসের উপর চটে রয়েছে কিন্তু আমেরিকা। এবং আর কি কি করবে আপনাদেরকে জানাবো, এবং কি ভয়ঙ্কর অবস্থা আপনারা করতে চলেছেন তার একটার পর একটা এভিডেন্স দেব। যেটা বলছিলাম যে ট্রাম্পের ইচ্ছা হচ্ছে যে বর্তমানে যে সরকার চলছে বাংলাদেশে সেইভাবে সরকার চলবে না। তারা ভোট আনুক, তাতে করে যদি জামাত আসে, তাতে করে যদি বিএনপি আসে, আসুক, আমেরিকা তাদের সঙ্গে টাই আপ করে নেবে, কিন্তু নো মোর ইউনুসকে পালাতেই হবে। ট্রাম্পের সঙ্গে তার দুশ্মনী আছে, ইউনুস থাকতে পারবে না, অ্যাজ ওয়েল অ্যাজ হাসিনাও তার দেশে ফিরতে পারবে না। অ্যাটলিস্ট ট্রাম্প ইজ কনসার্ন, ট্রাম্প যদি থাকে হাসিনাও দেশে ফিরতে পারবে না। ফলে বাংলাদেশের কাছে এটা একটা শুভ সংবাদ বলা যেতেই পারে, কারণ বাংলাদেশের অধিকাংশ ছাত্রছাত্রী বা সেখানকার মানুষরা চাইছে যে তাদের দেশে একটা ভোটাভুটি হোক, যে জিতবে সে ক্ষমতায় আসবে। এবং বাংলাদেশের এখন অর্থনৈতিক অবস্থা এত খারাপ যে আমেরিকার সাহায্য ছাড়া তাদের চলতে পারবে না। আমেরিকা পরিষ্কার বার্তা দিয়েছে যে চীন, তুমি যদি আমার মতন স্টাইলে ব্যবসা করতে চাও, ব্যবসা করতে পারো, ওয়েলকাম, তোমার জন্য দ্বার খোলা রয়েছে। অর্থাৎ চীনের সঙ্গে সম্পর্ক ভালো করার চেষ্টা করছে আমেরিকা, এবং সেক্ষেত্রে বাংলাদেশ কিন্তু চীন এবং আমেরিকার একটা কম্বিনেশনের বিজনেসের মধ্যে চলে গেলে তাদের অর্থনৈতিক জায়গা ভালো হবে কিনা আমি বলতে পারি না, তাও হওয়ার সম্ভাবনা থাকলেও থাকতে পারে। তৃতীয় ব্যাপারটা হচ্ছে যে রাশিয়া, পুতিন, যার সঙ্গে একসময় ডোনাল্ড ট্রাম্পের সম্পর্ক অত্যন্ত ভালো ছিল, পরিষ্কার বার্তা হচ্ছে যে পুতিন অতি বাজে লোক, যার সঙ্গে নরেন্দ্র মোদীর সম্পর্ক অত্যন্ত ভালো। পরিষ্কার ডোনাল্ড ট্রাম্প সেদিনকে ওথের পর বলে দিয়েছেন যে পুতিনের সঙ্গে কোনো সম্পর্কের দরকার নেই, বাজে লোক। অর্থাৎ পুতিনের সঙ্গে আগামী দিনে দুশ্মনী হচ্ছে, মানে নরেন্দ্র মোদীর সেই দিকটাও ছাটাই গেল। আপনারা খবর নিয়ে দেখতে পারেন, যারা দেখেছেন ওথের ব্যাপারটা তো জানতেই পেরেছেন। সেইখানে বরং পুতিনের শত্রু যারা, তাদের সঙ্গে সুসম্পর্ক গড়ার সম্ভাবনাই বেশি। সব নেগেটিভ হচ্ছে। নরেন্দ্র মোদী আগ বাড়িয়ে গিয়েছিলেন না পুতিনের সঙ্গে দেখা করতে যখন যুদ্ধ ফুদ্ধ গুলো লেগেছিল, তো তার ফলাফলটা এটা দাঁড়িয়েছে। এবার আসল কথাটা বলি, যে যেই ছবিটা আমরা দেখাচ্ছিলাম যে সুন্দর পিচাই এবং ওই যে ভদ্রলোক যিনি বোমাটা ফাটিয়েছেন, যার ভয়েসটা আমরা নিতে পারছি না কারণ সেটাতে আমাদের উপর চাপ সৃষ্টি হতে পারে,
পরিষ্কার ব্যাপার হচ্ছে গিয়ে সুন্দর পিচাই থেকে শুরু করে এরা প্রত্যেকেই বলেছে ভারতবর্ষকে খুব ভালোবাসে এবং ভারতবর্ষ আমাদের পূর্বপুরুষের জায়গা, কিন্তু ভারতবর্ষে ফিরবো না, ভারতবর্ষে আমাদের কোনো ফায়দা হবে না। এই বক্তব্য সুন্দর পিচাই থেকে প্রত্যেকের যে আমরা বাইরে থাকবো, আমাদের ভারতবর্ষের প্রতি সমবেদনা। এই যে দেখো এদের সমস্ত ছবি, যে আমরা সবকিছু করব, আমরা বিদেশে বসে করবো, ভারতবর্ষের প্রতি আমার ভালোবাসা আছে, আমরা সেখানে জন্মেছি বা আমার পূর্বপুরুষ জন্মেছে, কিন্তু ভারতবর্ষে ফিরছি না, ভারতবর্ষে ব্যবসা করতে যাব না, এটা পরিষ্কার বার্তা তাদের। দ্বিতীয় ব্যাপারটি হচ্ছে ছাত্রছাত্রী যারা রয়েছে তাদের অধিকাংশ বর্তমানে গত 2014-তে নরেন্দ্র মোদী আসার পর যেভাবে ফিনান্সিয়াল ডাউন চলছে, এই ধরুন টাকা বাতিল করে দেওয়া বলুন, তারপরে ধরুন জিএসটি চাপানো বলুন, তারপরে কোভিড এর সময় নানান কায়দা বলুন, তাতে করে ডুবতে বসেছে যে ব্যবসা, তাতে করে ব্যবসায়ীরা, তাতে করে ছাত্রছাত্রীরা পরিষ্কার বুঝেছে এদেশে তাদের এই উচ্চ শিক্ষা নিয়ে তারা এখানে কিছু করতে পারবে না। লাখে লাখে ছেলে, ইঞ্জিনিয়ার ম্যানেজমেন্টের ছেলে পুলেরা বিদেশে চলে যাচ্ছে এবং চলে গেছেও, আমেরিকাতে গেছে, কানাডাতে গেছে, অস্ট্রেলিয়াতে গেছে, তারা বলছে আমরা দেশে ফিরবো না। এমনকি মিডল ইস্ট পর্যন্ত যাচ্ছে, দুবাই বা ইত্যাদি ইত্যাদি জায়গায় ম্যানেজমেন্ট ইত্যাদি, হোটেল ম্যানেজমেন্ট থেকে শুরু করে নানান রকম ব্যবসা রয়েছে, তারা সেখানে ফিরবে না, তাদের পরিষ্কার বার্তা। এবং এটা ডেঞ্জারাস, আপনারা শুনলে অবাক হয়ে যাবেন, আমাদের বিদেশ মন্ত্রী জয়শঙ্করের ছেলেও পর্যন্ত আমেরিকার সিটিজেনশিপ নিয়ে বসে আছে, তিনি ফিরবেন না। কি বলবেন নরেন্দ্র মোদী? আমেরিকার সিটিজেনশিপ নিয়ে বসে আছে জয়শঙ্করের ছেলে, তিনি ফিরবেন না, এই কথাটাই কিন্তু সুন্দর পিচাই এবং ওই ছেলেটি বলছিল। আরো শুনবেন ভয়ঙ্কর কথা, আপনাদের সামনে তথ্য তুলে ধরছি। নরেন্দ্র মোদীর কাছে ভাবনা গালে হাত দিয়ে বসে থাকলে হবে, আপনাদের কাছে এভিডেন্স একদম ডকুমেন্ট দিচ্ছি, যদিও আমরা যাচাই করিনি, ডকুমেন্টস যেটা বম্বে থেকে এসছে সেটাই আপনাদের সামনে তুলে ধরছি। শেয়ার মার্কেটের উপর এই বার্তাটি কিন্তু ঘুরে বেড়াচ্ছে, ভালো করে শুনে নিন। মুকেশ আম্বানি হ্যাজ পারচেজড a place in Dubai, and in the near future he may be relocate there and manage his global operation more efficiently. কি বলছেন মুকেশ আম্বানি? মুকেশ আম্বানি জানে যে ভারতবর্ষ থেকে কোনো কিছু যদি ব্যবসা করে বহির্বিশ্বের সঙ্গে ব্যবসাটা চালাতে যান, বহির্বিশ্বের সঙ্গে যদি মুকেশ আম্বানি ব্যবসা চালাতে যান, তাহলে তার যে ট্যাক্স ভরতে হবে সেই ট্যাক্সে তার ফায়দা হবে না। সুতরাং তিনি যে ব্যবসাটি করবেন সেটা মিডল ইস্টে তুলে নিয়ে যাচ্ছেন। মুকেশ আম্বানি হ্যাজ পারচেজড আ প্লেস ইন দুবাই and in the near future he may relocate there and manage the global operation more efficiently. গ্লোবাল অপারেশনটা আরো ভালো করে করতে পারবে বলে তিনি দুবাইতে তার ব্যবসা গুটিয়ে নিয়ে চলে যাচ্ছেন। ইজ মুকেশ আম্বানি, এই খবরটি এখানে বেরিয়েছে। এবার সব থেকে ডেঞ্জারাস কথাটি বলে আপাতত এই পর্ব শেষ করব। শেষ কথা শুনে নিন আপনার প্রত্যেকে, মধ্যবিত্ত সমাজ বা উচ্চবিত্ত সমাজ বা ছাত্রছাত্রী বা যারা আমাদের অনুষ্ঠান দেখছেন, বাজেট হচ্ছে 1 তারিখ। কি বলছে ভারতের ব্যবসায়ীরা যারা সবাই পালাতে চাইছে ভারতবর্ষ থেকে, বলছে if this budget reintroduce wealth tax we will see many more industrialists merging to Dubai or Singapore. বুঝলেন কি দাঁড়ালো? In this budget reintroduce wealth tax we will see many more industrialists merging to Dubai or Singapore. যদি ওয়েলথ ট্যাক্স বা ট্যাক্স চাপিয়ে দেওয়ার ফার্দার ধান্দাবাজি করেন নরেন্দ্র মোদী, তাহলে তারা এদেশ থেকে বেরিয়ে গিয়ে দুবাই অথবা সিঙ্গাপুর থেকে তারা ব্যবসা অপারেট করবে। অর্থাৎ ভারতবর্ষ থেকে একের পর এক ব্যবসায়ীরা পালিয়ে যাচ্ছেন দুবাই বা সিঙ্গাপুরে। ভারতবর্ষ থেকে ব্যবসা করতে গেলে তাদের যে পরিমাণ ট্যাক্স, যে পরিমাণ জিএসটি এদেশে দিতে হচ্ছে বা বিদেশের ক্ষেত্রে তাদের যে ট্যাক্স ভরতে হচ্ছে, সেটাতে করে তারা কিন্তু আগামী দিনে ভয়ঙ্কর জায়গায় যাচ্ছে বলে এদেশ থেকে টপ বিজনেস হাউস চলে যাচ্ছে। আমরা যাব কোথায় বলুন তো? খাবো কি? কোথায় যাচ্ছে একবার ভেবে দেখেছেন? ফলে এই যে জুমলা রাজ, এই কারেঙ্গা ওই কারেঙ্গা, মেক ইন্ডিয়া হ্যানা টানা ঢপবাজি, সেগুলো কিন্তু চাপ সৃষ্টি হবে। তাহলে নরেন্দ্র মোদী এত বড় কেলেঙ্কারি করে দিয়ে গেলেন, বিরোধীরা লড়মড় করছে, ইন্ডিয়া জোটের কোনো অস্তিত্ব নেই, দিল্লি হাতে রাখতে পারবে কিনা
এই নিয়ে সন্দেহ, এটা নিয়ে আরেকটা এপিসোড করবো, যে দিল্লির লেটেস্ট খবর অ্যাজ অন 23rd of this week, যে দিল্লির শেষ খবর হচ্ছে যে দিল্লিতে অনেকটাই পিছিয়ে গেছে আপ পার্টি, অনেকটাই পিছিয়ে গেছে। সুতরাং বিরোধীদের জায়গা থেকে এরা এই বিষয়গুলো নিয়ে খুব লাফালাফি করতে পারবে না, হইচই করবে। তাহলে কারা বাঁচাবে ভারতবর্ষকে? চিন্তাটা কিন্তু অন্যদিকে। নরেন্দ্র মোদীর দলের অভ্যন্তরেই নরেন্দ্র মোদী বিরোধী বিরাট একটা শক্তি বসে রয়েছে, দোজ হু আর ভেরি ক্লোজ টু এল কে আদবানি এন্ড আরএসএস। তারা ইতিমধ্যে এই যে বার্তাগুলো আপনাদের কাছে বললাম, সেটা কিন্তু তারা আরএসএস এর কাছে বলেছে। এবং আপনাদের বলি যে এবার 240টি আসন পাওয়ার পর নরেন্দ্র মোদীর শক্তি অনেকটাই কমে গেছে, এবং আরএসএস আরও তাদের কন্ট্রোল নিয়েছে, এবং কন্ট্রোল নিয়েছে বলেই তারা মহারাষ্ট্রে জিতেছে, হরিয়ানাতে জিতেছে, এবং দিল্লিতেও জিততে চলেছে আরএসএস এর কারণে। সেই আরএসএস এর মধ্যে কিন্তু এই ভাবনাগুলো, আরএসএস এর মধ্যে প্রচুর শিক্ষিত লোক রয়েছে, তাদের মধ্যে ভাবনাটা এটা যে এই অবস্থা যদি দাঁড়ায়, বাজেটে যদি 19-20 হয় এবং আমেরিকা বহির্বিশ্বের সঙ্গে যদি সম্পর্ক খারাপ হয়ে যায়, সেক্ষেত্রে নরেন্দ্র মোদী উইল রিমুভ ফ্রম হিজ চেয়ার, তাকে সরিয়ে দেওয়া হবে উইদিন দিস ইয়ার। 2025-এই জয় সিয়ারাম তাকে করতে হবে, তারপরে রাম মন্দির ভাবা যাবে। সুতরাং ইটস আ ভেরি হার্ড টাইম অ্যান্ড টাফ টাইম ফর নরেন্দ্র মোদী, অ্যাট দ্য সেম টাইম ইটস এ হার্ড টাইম অ্যান্ড টাফ টাইম ফর আস। ফলে জুমলারাজ খতম হতে চলেছে, এটুকু অ্যাসিওরেন্স আপনাদের কাছে দিতে পারি। আজকে একটি শুভ দিনে আপনাদের কাছে খারাপ বার্তা নিয়ে হাজির হলাম, কিছু মনে করবেন না। যার যা বক্তব্য প্লিজ দেবেন, এবং প্রত্যেকে শেয়ার করুন, যাতে বাঙালিদের ঘরে ঘরে বিষয় বার্তাটি পৌঁছে যায়। শেষ করছি, ভালো থাকবেন, শুভভাবে আপনাদের আগামী দিনগুলো চলুক, এটুকু কামনা করি। কিন্তু আমার কামনাই তো শেষ কথা নয়। ভালো থাকবেন।